আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্ব ঘোষণা অনুযায়ী যে মহান রব যথাসময়ে লাইভে যুক্ত হওয়ার জন্য তৌফিক দান করলেন, শুরুতেই সে রবের প্রতি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গত ৩৬শে জুলাই ২০২৪ বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তীতে ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে এই দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে বলে আমরা সকলেই স্বীকার করছি, মুখে মুখে বলা বলি করছি। আমি শুরুতেই সেই আন্দোলনের যে সকল তাজা প্রাণ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা অর্জনে সহায়তা করেছে, তাদের সকলকে আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এই দোয়াই করছি। এবং পাশাপাশি এই স্বাধীনতা ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব বলে আমরা মনে করছি। আজকের এই লাইভের শুরুতেই আমি আবার শুভেচ্ছা জানাচ্ছি এই পেজের প্রায় ৭,০০০-৮,০০০ ফ্যান ফলোয়ার সকলকেই ধন্যবাদ। লাইভে যুক্ত হয়েছেন আদমদীঘি উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক শহীদুল ইসলাম। ধন্যবাদ প্রিয় ভাইকে। আজকে এই আলোচনার বিষয়বস্তু আমি রেখেছিলাম শ্রমিকের ভাগ্যে এত আগুন কেন। আমি নিজে একজন শ্রমিক এবং একটা সেক্টরের শ্রমিকদের দায়িত্বশীল। বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন, যথাযথ দায়িত্ব পালনের চেষ্টা করছি। আমি শুরুতেই সকলকে অনুরোধ করব, যারাই লাইভে যুক্ত হবেন অবশ্যই এই লাইভটি শেয়ার করে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে দেখার সুযোগ করে দিবেন। শুরু করছি আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনা। আমরা যারা ১৯৭১ সালের পরে এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, তারা আমরা ১৯৭১-এর মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু ইতিহাসে আমরা অনেক কিছুই পড়েছি। ইতিহাস পড়ে আমরা অনেক কিছুই জেনেছি। মুক্তিযুদ্ধ নিয়ে অনেক নাটক সিনেমা এদেশে নির্মিত হয়েছে, সে সকল নাটক সিনেমাও আমরা দেখেছি।
এই দেশ 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছে, যখন স্বাধীনতার সংগ্রাম হয়েছে, আমরা সকলেই দেখেছি লুঙ্গি পরা, গামছা পরা, সেরা স্যান্ডো গেঞ্জি পরা হাজার হাজার মুক্তিযোদ্ধা কাঁধে বন্দুক নিয়ে, হাতে পতাকা নিয়ে এই রাষ্ট্র স্বাধীন করার জন্য তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। এক সাগর রক্তের বিনিময়ে প্রায় 30 লক্ষ শহীদের জীবনের বিনিময়ে আমরা এদেশ স্বাধীনতা পেয়েছিলাম। আমরা সেটা দেখিনি, কিন্তু আমরা 2024 সালের জুলাইয়ের আন্দোলন দেখেছি। কিভাবে শুরুতেই ছাত্ররা আন্দোলন শুরু করলেও পরবর্তীতে কিভাবে এই দেশের শ্রমিকরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল। এই দেশের 36শে জুলাই যখন এই রাষ্ট্র স্বাধীন হলো, তার কয়েকদিন আগে থেকেই ছাত্ররা ডাক দিয়েছিলেন, এই আন্দোলন শুধু এখন আমাদের নয়, এই আন্দোলন সারা বাঙালি। আপনারা সকলে এই আন্দোলনে শরীক হন। আমি সচক্ষে দেখেছি এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিকগণ, সাধারণ জনতা তাদের আন্দোলনে শরীক হয়েছিলেন, যোগদান করেছিলেন। এত বড় একটি আন্দোলনের মাধ্যমে যে রাষ্ট্র দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, সেই রাষ্ট্রের স্বাধীনতা ধরে রাখার দায়িত্ব, রক্ষা করার দায়িত্ব আমরা যারা বেঁচে আছি এই রাষ্ট্রে তাদের জন্য, তাদের উপরে বর্তায়। কারুর সুযোগ নেই এক চুল পরিমাণ সেখান থেকে সরে যাওয়ার। কিন্তু কিভাবে যেন, কেন যেন এই স্বাধীনতার মাত্র কয়েকদিন পর থেকেই শুরু হয়েছে নতুন করে এই রাষ্ট্র ধ্বংসযজ্ঞের পরিকল্পনা। স্বাধীনতার কয়েকদিন পরেই আমরা একে একে 2 থেকে 3টা কু হওয়ার অবস্থা দেখেছিলাম। আমরা আনসারের আন্দোলন দেখেছিলাম, আমরা সাক্ষী এসব বিষয়ে। তাতে করে খুব বেশি চিন্তিত আমরা হই নাই, কিন্তু ঠান্ডা মাথায় এমন ভাবে এই রাষ্ট্র ধ্বংস করার বর্তমানে চেষ্টা হচ্ছে, তা সকলের অগোচরে, সকলের চোখের সামনে তুলে ধরা প্রয়োজন বলে মনে করছি। তাই আজকের এই লাইভটির শিরোনাম দিয়েছি, শ্রমিকের ভাগ্যে কেন এত আগুন। এই দেশ বা যে কোনো দেশ, যে কোনো রাষ্ট্র উন্নয়নের চাকা ঘোরায় শ্রমিকরা। এই দেশে প্রায় 40-45টি শ্রমিক সেক্টর এই দেশের সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করেছেন। সকল সেক্টরের সমন্বয়ে শ্রমিকদের কারণেই, শ্রমিকদের পরিশ্রমেই এই রাষ্ট্র উন্নয়ন হচ্ছে, হবে, এটাই বাস্তবতা। কিন্তু এই রাষ্ট্র যারা উন্নয়ন হতে দিতে চায় না, এই রাষ্ট্র যারা কুক্ষিগত করে রাখতে চায়, এই রাষ্ট্র যারা কোণঠাসা করে রাখতে চায়, তারাই শ্রমিকদের উপরে অন্যায়, অত্যাচার, নির্যাতন করে বলে আমি মনে করি। আমি আরো বলতে চাই, ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে কেন জানি অত্যাচার গুলো হচ্ছে শ্রমিকদের ভাগ্যে, কেন জানি আগুনগুলো লাগছে শ্রমিকদের ভাগ্যেই স্বাধীনতার মাত্র কয়েকদিন পরে।
বাংলাদেশের শ্রম ভবন মহাপরিচালকের কার্যালয়, কেন জানি হঠাৎ করে আগুন লেগে গেল। আগুন লেগে অনেক তথ্য, অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র, অনেক দামি দামি কাগজপত্র পুড়ে গেল। আপনারা সকলেই জানেন এদেশের বেশিরভাগই তথ্য আদি কাগজে লিপিবদ্ধ থাকে এবং কম্পিউটারের হার্ড ডিস্কে ধরে রাখা হয়। কেন জানি গত কয়েকদিন আগেই সচিবালয়ে, বাংলাদেশের সর্বোচ্চ জায়গাতে, কেন জানি এতগুলো বিল্ডিং থাকা অবস্থায়, কেন জানি এতগুলো ফ্লোর থাকা অবস্থায়, কেন জানি এতগুলো সচিবের কার্যালয় থাকা অবস্থায় বেছে বেছে শুধুমাত্র শ্রম সচিবের শ্রম বিল্ডিং এ শ্রম সচিব যেখানে বসেন সেই ফ্লোর থেকে আগুন উৎপন্ন হলো। চিন্তার বিষয়। কোটি কোটি ডকুমেন্টস, কোটি কোটি পাতা কাগজ পুড়ে তছনছ হয়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল। কেন? কেন শ্রমিকদের ভাগ্যে আগুন? কেন শ্রমিকদের ভাগ্যে এত আগুন? আমি জেনেছি, আমরা দেশবাসী সকলেই দেখছি যে এই আগুনগুলো লাগার পিছনে কি কারণ রয়েছে তা খতিয়ে দেখার জন্য অনেকগুলো কমিটি হয়েছে, অনেকগুলো তদন্ত সংস্থা তদন্ত করছেন। আমি তাদেরকে শ্রদ্ধার সাথে বলতে চাই, যারা এই তদন্তগুলোর দায়িত্বে আছেন তাদেরকে শ্রদ্ধার সরে বলতে চাই, এই আগুনগুলোর পিছনে যদি কোনো কালো হাত থাকে, যদি কোনো পরিকল্পনা থাকে, যদি এটা পরিকল্পিতভাবে করা হয়, যারা শ্রমিকদের ভাগ্যে আগুন লাগালেন তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দিবেন না। আমরা বিগত দিনে দেখেছি অনেক দুর্ঘটনাকে অনেকভাবে ধামাচাপা দেওয়া হয়েছে। একটি গার্মেন্টস আমাদের খুব ভালো করে মনে আছে, বহুতল একটি ভবন রানা প্লাজা যখন ধস হলো, ঘটনার সঠিক তদন্ত হইল না। হুট করে কেন জানি তৎকালীন সময়ের বিরোধী দলের রাজনৈতিক নেতাদের উপরে চাপিয়ে দেওয়া হলো তারা এই বিল্ডিং নাকি ঝাঁকাঝাঁকি করে ভেঙে ফেলেছে। ধন্যবাদ, সেলিম রেজা লাইভে যুক্ত হয়েছে, ধন্যবাদ। বিগত দিনের অনেক ঘটনায় ঘটেছে যেগুলোর তদন্ত সঠিকভাবে হয় নাই, শুধুমাত্র এই বাংলার জনগণের আই ওয়াশ করা হয়েছে। আমরা জোর দাবি করছি এদেশের সকল সেক্টরের কোটি কোটি শ্রমিকদের পক্ষে দাবি করছি। ধন্যবাদ, আলমগীর হোসেন ভাই লাইভে যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইকে, এবং লাইভটি শেয়ার করে সকলকে দেখার অনুরোধ জানাচ্ছি। আমরা কোনোভাবেই এদেশের সকল শ্রমিকের পক্ষে জোর দাবি জানাচ্ছি, কিভাবে শ্রম ভবনে আগুন লেগেছে তার সঠিক তদন্ত, সঠিক ঘটনা জনগণের সামনে নিয়ে আসতে হবে। এদেশের কোটি কোটি শ্রমিকদের সামনে তুলে ধরতে হবে কিভাবে শ্রম ভবনে আগুন লেগেছিল। সচিবালয়ের এতগুলো বিল্ডিং থাকতে, এতগুলো ফ্লোর থাকতে কেন শ্রম সচিবের বিল্ডিং এ আগুন লাগলো, কেন শ্রম সচিবের ফ্লোরে আগুন লাগলো? এই আগুনের উৎপত্তি কোথায়? এই আগুনের নেপথ্যে যদি কেউ থেকে থাকে জনগণের সামনে তাদেরকে নিয়ে আসতে হবে। এদেশের কোটি কোটি শ্রমিকের পক্ষের দাবি এটা।
এদেশের কোটি কোটি শ্রমিকদের সামনে নিয়ে এসে যদি পেছনে সত্যিই কারো হাত থাকে, তাদেরকে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে করে আগামী দিনে কোনোভাবেই আর কোনো আহ, অশুভ শক্তি শ্রমিকদের ভাগ্যে আগুন না লাগাতে পারে। আমরা বাঙালি তো, আমরা একটা ঘটনা ঘটলে 2-4 দিন সেটা নিয়ে আলোচনা করে থেমে যাই, 2-4 দিন সেটা নিয়ে এদিক ওদিক হয়ে থেমে যায়। কিন্তু না, এটা আর হতে দেওয়া যাবে না। এই রাষ্ট্রের উন্নয়নের কারিগরদের ভাগ্যে আগুন লেগে কেউ সিনেমিনি খেলতে পারে না। কেন শুধু শ্রমিকদের উপরেই কেন অত্যাচার হবে? কেন শুধু শ্রমিকদের ভাগ্যে আগুন লাগবে? সচিবালয় তো অনেকগুলো ভবন রয়েছিল ঢাকায়, এদেশের সকল সেক্টরের প্রধান কার্যালয় রয়েছে। সবকিছু বাদ দিয়ে শুধু কেন শ্রম ভবনে আগুন লাগলো? আর শুধু কেনই সচিবালয়ে শ্রম সচিবের ফ্লোরে আগুন লাগলো? এদেশের সকল শ্রমিকদের পক্ষে সেই সকল, যদি কারো কালো হাত থেকে থাকে, কারো পরিকল্পনা, কালো পরিকল্পনা থেকে থাকে এদেশের শ্রমিকের ভাগ্য নিয়ে ছেলেমেলে খেলার, তাদেরকে সতর্ক করে বলতে চাই, আর নয়, অনেক করেছেন, শ্রমিকদের ভাগ্য নিয়ে অনেক খেলেছেন, আর খেলবেন না। আগামী দিনে এই রাষ্ট্রে যদি আর কোনোদিন শ্রমিকদের ভাগ্যে আগুন লাগানোর চেষ্টা করা হয়, শ্রমিক কিন্তু কাউকে ছাড়বেন না। এদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধের স্বরে বলছি, করজোড়ে বলছি, সঠিকভাবে এই ঘটনা দুটির তদন্ত করুন। সঠিক ঘটনা সাধারণ শ্রমিকের সামনে তুলে ধরুন। দুর্ঘটনা যদি হয়ে থাকে সেটাও সাধারণ শ্রমিকের সামনে পরিষ্কার করে দেন। সাধারণ শ্রমিকরা তাদের ভাগ্য নিয়ে আর খেলতে দিতে চায় না। সাধারণ শ্রমিকগণ তাদের ভাগ্য নিয়ে আর কোনো দিন খেলতে দিবে না। যারা এগুলোর পিছনে দায়ী, যদি সত্যি কোনো হাত, কোনো কালো পরিকল্পনা এগুলোর পিছনে দায়ী হয়ে থাকে, তাহলে তারা চিন্তা করে দেখুন তো, এই রাষ্ট্রের সকল সেক্টরের শ্রমিকরা যদি একদিন, শুধুমাত্র একদিন কর্মবিরতি করে, রাষ্ট্র কিভাবে চলবে? এদেশের যদি হরিজন শ্রমিকরা একদিন কাজে না যায়, ঢাকা শহরের রাস্তার উপরে বাথরুমের মল ভাসবে, এটা একবার আপনারা ভেবে দেখুন। এদেশের পরিবহন শ্রমিক যদি একদিন কাজ বন্ধ রাখে, এদেশের সকল দায়িত্বশীলকে পায়ে হেঁটে চলতে হবে। অনেকেই তো আছেন অহংকারে পা মারিতে ফেলতে পারেন না, তাদের কি হবে? একবার ভাবুন তো, যদি এদেশের কৃষি শ্রমিক কৃষি উৎপাদন করা বন্ধ করে দেয়, আপনি খাবেন কি? এদেশের হোটেল শ্রমিক যদি একদিন কর্মবিরতি করে, তাহলে কি অবস্থা হবে? গুরুত্বপূর্ণ যে সকল জায়গায় কোটি কোটি শ্রমিক এই রাষ্ট্রের চাকা ঘুরে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে, কিভাবে সেই শ্রমিকদের ভাগ্য নিয়ে খেলেন আপনারা? কিভাবে সেই শ্রমিকদের ভাগ্যে আপনারা আগুন লাগান? আমি কোনো দলকে, কোনো ব্যক্তিকে মিন করে বলছি না, আমি এই রাষ্ট্রের সকল শ্রমিকদের পক্ষে জোর দাবি জানাচ্ছি, এই রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এই রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাদের কাছে, যারা এ সকল ঘটনার তদন্ত কমিটিতে রয়েছেন, তাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, সকল বিভাগ ছেড়ে শুধুমাত্র কেন শ্রমিক বিভাগে, শ্রমিকদের ভাগ্যে আগুন লাগানো হচ্ছে? কেন শ্রমিকদের ডকুমেন্টস গুলোই পুড়ে দেওয়া হচ্ছে? কেন শ্রমিকদের ভাগ্য নিয়ে খেলা হচ্ছে? আপনারা সঠিকভাবে তদন্ত করুন, কোটি কোটি শ্রমিকদের চোখের সামনে নিয়ে আসুন। আমাদের, আমরা আবেগে আছি, আমাদের বড় কৌতূহল, আমরা জানতে চাই,
আমাদের জ্বালার অনেক শখ হয়েছে। সব সেক্টর ছেড়ে কেন শুধুমাত্র শ্রমিক সেক্টরে আগুন লাগাচ্ছেন? শ্রমিক সেক্টরে কেন শুধু আগুন লাগছে? যদি দুর্ঘটনা হয়ে থাকে, সে দুর্ঘটনাগুলো কেন শুধু শ্রমিক সেক্টরে হচ্ছে? যে সকল কারণে দুর্ঘটনা ঘটে থাকে, সে সকল বিষয়ে কি শুধুমাত্র শ্রম ভবন আর শ্রম সচিবের কার্যালয়গুলোতে আপনারা অবস্থা খারাপ করে রেখেছেন, তাই বারবার দুর্ঘটনা হচ্ছে? যদি শর্ট সার্কিটই হয়ে থাকে, তাহলে এই দুই জায়গাতেই শুধু কেন হলো? যারা শর্ট সার্কিট হয় যে সকল কারণে, সে সকল দায়িত্ব যারা পালন করেন, তারা কি দায়িত্বের অবহেলা করছেন? মূল কথা, মোট কথা, কেন শুধু বেছে বেছে শ্রমিকদের ভাগ্যে আগুন? ধন্যবাদ লাইভে যুক্ত হয়েছেন পারভেজ বাবু, ধন্যবাদ প্রিয় ভাইকে। হুঁশিয়ারের সুরে বলতে চাই, এদেশের সকল শ্রমিকের পক্ষে বলতে চাই, আর একটি শ্রমিকের ভাগ্য নিয়ে কেউ খেলার চেষ্টা করবেন না। শ্রমিকদের ভাগ্য নিয়ে কেউ খেলার চেষ্টা করলে যে কোনো সময় শ্রমিকদের আন্দোলনের তোপের মুখে পড়ে যাবেন। আসুন সকল শ্রমিক ভাই বন্ধুগণ, আমরা একসাথে প্রতিবাদের কাতারে আসি। আমাদের ভাগ্যে আর আগুন লাগানো যাবে না। আমার এই কথার সাথে যদি সকলে একমত হন, আমার এই ডাকের সাথে যদি সকলে একমত হন, আসুন আমরা সকলে মিলে দাবি জানাই, এই ঘটনা দুটির সঠিক তদন্ত সঠিকভাবে তুলে এনে সাধারণ শ্রমিকের সামনে তুলে ধরা হোক, ক্লিয়ার করে দেখানো হোক। যদি দুর্ঘটনা হয় আমরা মেনে নেব, তবে দুর্ঘটনা কেন ঘটলো, কারো দায়িত্বের অবহেলা থাকলে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা অথবা অপসারণের ব্যবস্থা করতে হবে। আগামী দিনে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, এরকম সেদিকে খেয়াল রাখতে হবে। আর যদি কোনো পেদেত্তা, কোনো কোনো পরিকল্পিত ভাবে কোনো অশুভ শক্তি এটা করে থাকে, তাদেরকে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে এবং জনসম্মুখে করতে হবে, সাধারণ শ্রমিকদের সম্মুখে করতে হবে। এই দাবি রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে আর বেশি সময় না নিয়ে আজকের লাইভটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।